শুনুন, একটা খেলনা যখন নিজে থেকেই হাসে, যখন আপনি ঘুমাচ্ছেন আর সে আপনার পাশে দাঁড়িয়ে আছে, তখন বুঝবেন খেলা শেষ হয়নি, শুরু হয়েছে। স্বাগতম, আপনারা শুনছেন রাতের গল্প। আজকের গল্পের নাম খেলনার বাক্স। এক এমন গল্প যেখানে শিশুদের হাসি একদিন আপনার গলা চেপে ধরবে। চোখ বন্ধ করুন, কান খুলুন আর খেলনার বাক্সটা খুলে ফেলুন। খেলনার বাক্স একটি ভৌতিক গল্প। বর্ষা নামছে ধীরে, একটু একটু করে। আকাশে মেঘ যেন পচা তুলার তোষক চাপা দিয়ে রাখছে গোটা শহরটাকে। বৃষ্টি না, মাঝে মাঝে জলের ফোঁটা পড়ে, ঝিমুরি ঝিমুরি, যেন কেউ ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। সেই দিনগুলো ছিল 2017 সালের জুলাই। সিলেটের একটা ছোট্ট এলাকা, পাহাড়ি বাজারের কাছে, জামালপুর রোডের শেষ মাথায়। সেখানে একটা বাড়ি, নাম ছিল সুখবাস। নামটা যত মিষ্টি, বাড়িটা তত শুকনো। পুরনো ইট, খসে যাওয়া রং, গাছের শিকড় যেখানে পাকা দেয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে, আর সামনে একটা বট গাছ যার ডালপালা রাতের বেলা জানালায় এসে ঠুকঠুক করে। বাড়িটা কিনেছিলেন রফিকুল ইসলাম, বাবা, বয়স 50 ছুঁই ছুঁই। চাকরি ছিল ব্যাংকে, সিনিয়র অফিসার। মা তাহমিনা বেগম, গৃহিণী, নরম হাতের মানুষ। আর তাদের একমাত্র সন্তান তানভীর, মাত্র 6 বছরের। গায়ে মাত্র 2টো দাগ, একটা হাঁটুতে আর একটা ডান হাতের কবজিতে, যেটা সে হাসলে খুব স্পষ্ট হয়ে ওঠে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, বাড়ি ভাড়া কম, পাশেই একটা স্কুল, মার্কেটও পায়ে হাঁটার মধ্যে। কিন্তু প্রথম ঘটনাটা ঘটে 3 সপ্তাহ পরে। তাহমিনা বেগম রাতে একটু গরমে ঘুম ভেঙে উঠেছিলেন। জানালা খুলে হাওয়া আসছিল না, শুধু একটা গন্ধ, পুরনো কাপড়, ভিজা মাটি আর কেমন যেন পুড়ে যাওয়া প্লাস্টিকের গন্ধ। তিনি বিছানা ছেড়ে উঠলেন, দরজা খুলে বারান্দায় এলেন, আর হঠাৎ হু হু হু, কে যেন হাসছে, মৃদু, খসখসে, যেন কেউ গলা চেপে হাসছে। তিনি পিছিয়ে গেলেন। কে কে আছে? কেউ জবাব দিল না, কিন্তু হাসি থামল না। ধীরে ধীরে শিশুদের হাসিয়ে রূপ নিল। তাহমিনা বেগম তাড়াতাড়ি তানভীরের ঘরে ঢুকলেন, দরজায় কড়া না নাড়াই। পেছন থেকে চাবি দিলেন। তানভীর ঘুমোচ্ছে, কুঁকড়ে পড়ে আছে বিছানার কোণে। কিন্তু তার পায়ের কাছে, মেঝেতে, একটা খেলনার গাড়ি, লাল রঙের, প্লাস্টিকের, 2টো চাকা ভেঙে গেছে। তাহমিনা ভয় পেলেন না, ভাবলেন সন্তান ঘুমন্ত অবস্থায় টেনে এনেছে। কিন্তু সেই গাড়িটা তো তারা কখনো কিনেননি। পরদিন সকালে রফিকুলকে বললেন। রফিকুল হেসে বললেন, হয়তো পাশের বাচ্চারা ছুঁড়ে দিয়েছে বা বাজারে কোথাও পড়েছিল, তানভীর তুলে এনেছে। কিন্তু যখন তানভীরকে জিজ্ঞেস করা হলো, সে শুধু মাথা নেড়ে বলল, ওইটা আমার বন্ধু, ও রাতে আমার সাথে খেলে। বন্ধু? কে? গাড়ি ভাই। মা বাবা একে অপরের দিকে তাকালেন। তারপর সেই গাড়িটা ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কিন্তু পরদিন রাতে গাড়িটা আবার এসে জুটেছে তানভীরের বিছানার নিচে। আবারও, এবার 2টো চাকাই ভেঙে গেছে, আরও বেশি, আর তার পিছনে লেখা, তুমি আমাকে ফেলে দিলে কেন, কালো মার্কার দিয়ে। লেখাটা বাচ্চাদের মতো হাতের, কিন্তু হাতের কাঁপুনি ছিল না, সিদ্ধা, সুন্দর, যেন অভ্যাস করা। বাড়ির আলমারির পেছন থেকে একদিন রফিকুল একটা পুরনো কাঠের বাক্স পেলেন, ধুলোয় ঢাকা, কাঠের ওপর লতা পাতার খোদাই, আর মাঝখানে একটা লোহার তালা, ভাঙা। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো গুড়ি গুড়ি বাজানো মুখওয়ালা পুতুল, একটা কাঠের ঘোড়া যার এক পা ভেঙে গেছে, একটা টিনের বাক্স যার ভেতর থেকে কোনো শব্দ আসছে, আর একটা ছোট্ট ডায়েরি, কালো চামড়ার বাঁধাই, পাতাগুলো হলুদ হয়ে গেছে। ডায়েরিটা খুলে তাহমিনা বেগম পড়লেন, 17ই মে 2078। আজ আমার মা খেলনাগুলোকে বলেছে, তোরা আর আমার শিশুকে স্পর্শ করবি না। আমি কাঁদছি, কিন্তু খেলনারা কাঁদে না, ওরা শুধু চোখ ঘোরায়। আমি জানি ওরা রাগ করেছে,
মা বলেছে ওরা জীবন্ত না, কিন্তু আমি জানি ওরা জীবন্ত। ওরা আমার জন্য অপেক্ষা করছে, যতদিন না আমি ফিরে আসি। লিখেছে রুমা। তাহমিনা বেগমের হাত কাঁপতে লাগল। রুমা। রফিকুল গুগলে সার্চ করলেন, সুখবাস, জামালপুর রোড, সিলেট, 1978। প্রথম পেজেই পেলেন একটা পুরনো খবরের কাটিং। শিশু নিখোঁজ, বাড়িতে শুধু খেলনা পাওয়া গেছে। সিলেট, 22শে মে 2078। 7 বছর বয়সী মেয়ে রুমা ইসলাম। হ্যাঁ, ইসলাম, একই পদবি। বাড়ির বারান্দায় পড়েছিল তার জুতো, মাথার কাছে একটা ভাঙা পুতুল। কেউ কোনো দাগ ছোপ পায়নি, শুধু একটা লেখা দেয়ালে, আমি খেলবো, তোমরা থামবে না। পুলিশ বলছে অপহরণ, কিন্তু কোনো দাবি আসেনি। মা বাপ পাগল হয়ে গেছেন। 1 বছর পর বাবা আত্মহত্যা করেন, মা মানসিক হাসপাতালে। বাড়িটা 1985 সালে বিক্রি হয়ে যায়। রফিকুলের গা শীতল হয়ে গেল। ওরা কিনেছিল সেই বাড়ি যেখানে 39 বছর আগে এক মেয়ে নিখোঁজ হয়েছিল, আর তার খেলনাগুলো এখনও অপেক্ষা করছে। তানভীর এখন রাতে কথা বলে ঘুমিয়ে পড়ে। রুমা আপু কবে আসবে? আমি ওদের সবাইকে নাম দিয়েছি, গাড়ি ভাই, ঘোড়া দাদা, টিন বাক্স চাচা আর পুতুল আপু। পুতুল আপু বলেছে তোমরা ওদের ভয় পাও, কিন্তু ওরা তো শুধু খেলতে চায়। তাহমিনা বেগম একদিন রাতে প্রার্থনা করছিলেন ইফতারের পর। হঠাৎ তানভীরের ঘর থেকে শব্দ আসলো, টক টক টক, যেন কেউ কাঠের ওপর আঙুল দিয়ে আছাড় মারছে। তিনি উঠে গেলেন। দরজা খুলতেই দেখলেন তানভীর ঘুমাচ্ছে, আর তার বুকের ওপর সেই মুখওয়ালা পুতুলটা, কিন্তু পুতুলের চোখ দুটো খোলা। আগে ছিল বন্ধ, প্লাস্টিকের চোখ যা ঘুমালে বন্ধ হয়। এখন চোখ দুটো কালো, গভীর, আর ভেতরে একটু লাল আভা। তাহমিনা চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু পুতুলটা মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো আর ধীরে ধীরে মুখের কোণ তুলে হাসল। হাসি সেই রকম যেটা শোনা গিয়েছিল প্রথম রাতে। রফিকুল এক পুরো দিন ছুটি নিয়ে বাড়ির সব খেলনা জ্বালিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন, কিন্তু যখন খুঁজলেন সবগুলো খেলনা নেই, শুধু টিনের বাক্সটা আলমারির ওপর পড়ে আছে। ওটা যখন তুললেন ভেতর থেকে কোনো শব্দ নেই, কিন্তু বাক্সের ভেতরে একটা কাগজ, যাতে লেখা, তুমি ওদের মারবে না, ওরা তো তোমার ছেলেকে ভালোবাসে, ওরা তো ওকে নিয়ে খেলবে যেমন আমাকে নিয়ে খেলেছিল, রুমা। রফিকুল টিনের বাক্সটা খুলতে গেলেন। না! তানভীর দরজা ঠেলে ঢুকে গর্জে উঠল, মুখ লাল, চোখ জলজল করছে। সেটা খুলবেন না, ওর ভেতরে রুমা আপু আছেন। কি কি বলছিস তুই? সে আমাকে ডাকে রাতে, বলে, তানভীর, আমি কতদিন অপেক্ষা করলাম, তুমি এলে। আমি জানি, আমি আগেও এখানে ছিলাম, আমি রুমা। রফিকুল তানভীরকে জোরে কাঁধ ধরে নেড়ে দিলেন। কি বকছিস তুই? তুই তো তানভীর, আমাদের ছেলে। কিন্তু তানভীর হঠাৎ চোখ বন্ধ করে দিল, আর যখন খুলল, চোখের রং বদলে গেছে, গাঢ় কালো, আর পিছনে লাল ছায়া। সে ধীরে বলল, তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু খেলনারা ভোলে না, ওরা সব মনে রাখে, আর এখন আমি ফিরে এসেছি। খেলা শুরু করি। পরদিন সকাল থেকেই তানভীর কথা বলল না, শুধু টিনের বাক্সটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। বৃষ্টি শুরু হয়েছে, এবার পুরো দমে, ঝড়ও উঠছে। রফিকুল ফোন করলেন এক পীর সাহেবকে, হাজি আব্দুল করিম। তিনি বললেন, ওই বাড়িতে একটা মেয়ে মারা যায়নি, ও খেলনাদের মধ্যে ঢুকে গেছে। পুরনো কালের কথা, শিশু যদি অত্যন্ত সংযুক্ত থাকে খেলনার সাথে আর মারাত্মক কষ্টে মারা যায়, তাহলে তার রূহ খেলনাগুলোকে স্থায়ী আবাস বানিয়ে নেয়। খেলনাগুলো তখন জান পায়, আর যখন কোনো নতুন শিশু ওই বাড়িতে আসে, ওরা তাকে ডাকে, কারণ ওরা খেলতে চায়। কিন্তু শুধু খেলা নয়, ওরা নতুন শরীর চায়, যাতে আবার বাইরে বেরোতে পারে, যাতে আবার মা বাবার কোলে যেতে পারে। কি করব? বাক্সটা খুলবেন না, বাক্সের ভেতরে আছে রুমার শেষ অংশ, যেটা এখনো খেলনায় ঢোকেনি।
ওটা যদি বেরিয়ে আসে তাহলে তানভীরের শরীরটা সম্পূর্ণ রুমার হয়ে যাবে, আপনার ছেলে থাকবে না। পীর সাহেব বললেন, আমি আসছি, কিন্তু রাত হওয়ার আগে আসতে পারবো না। আর একটা কথা, যদি বাক্স খোলা হয় আর রুমা তানভীরের ভেতর সম্পূর্ণ ঢুকে যায়, তখন শুধু একটা উপায় থাকবে, ওকে খেলনার মধ্যে ফেরত পাঠানো, অর্থাৎ ওকে মারতে হবে, নইলে ও কখনো ফেরত আসবে না। রফিকুল ফোন রেখে দিলেন। হাত কাঁপছে। বাইরে বৃষ্টি আরো জোরে, বিদ্যুৎ চমকালো। আর তখনই টু 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 টিনের বাক্সটা নিজে থেকেই খোলা শুরু করলো, ধীরে ধীরে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তানভীর এবার মুখ তুলে বলল, আমি প্রস্তুত, আমার খেলনারা আমাকে ডাকছে, তোমরা থামাতে পারবে না, কারণ খেলা শুরু হয়েছে। রফিকুল দৌড়ে গেলেন, বাক্সটা চেপে ধরলেন, কিন্তু ভেতর থেকে একটা শক্তি ঠেলে দিল। বাক্সের ঢাকনা খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো আলো নয়, ধোঁয়া নয়, এক গুচ্ছ ছোট ছোট হাত, কাঠের, প্লাস্টিকের, টিনের, সবগুলো নাড়ছে। আর সেই হাতগুলো তানভীরের দিকে ছুটল। সে হাসল, আগের চেয়ে বড় হাসি দিয়ে। মুখের কোণ ছিঁড়ে গেল, কিন্তু রক্ত বেরোলো না, বেরোলো কালো ধোঁয়া। রফিকুল চিৎকার করলেন, তাহমিনা, ছেলেকে ধরো! কিন্তু তাহমিনা বেগম দরজায় ঠ্যাট। রক্ত চেনে তানভীর না রুমা এখন মাটিতে দাঁড়িয়ে, চোখ দুটো সম্পূর্ণ লাল, আর তার পেছনে সব খেলনাগুলো ভেসে আছে হাওয়ায়। গাড়ি ভাইয়ের চাকা ঘুরছে, ঘোড়া দাদার মাথা নাড়ছে, পুতুল আপু হাসছে। রুমা মায়ের দিকে এগোলো, হাত বাড়ালো, মা, আমি ফিরে এসেছি, এবার আমি তোমার কোলে যাব। তাহমিনা হাত বাড়ালেন, কিন্তু রাফিকুল তাকে টেনে পিছনে সরালেন। না, ও তোমার মেয়ে না, ও ভূত, ও আমাদের ছেলেকে খেয়ে ফেলেছে। রুমা মাথা নেড়ে বলল, খেয়ে ফেলিনি, আমি তো তাকে স্বাগত জানালাম, আমি চেয়েছিলাম খেলতে, আমি শুধু তাকে সাথে নিয়েছি। এখন আমরা দুজন এক, তানভীর আর রুমা এক নাম, এক হৃদয়, এক খেলা। এক মুহূর্ত থামল, তারপর বলল, কিন্তু তোমাদের জন্য একটা খেলা আছে, তোমরা যদি জিততে পারো আমি চলে যাব, তানভীরকে ফিরিয়ে দেব। শর্ত একটাই, তোমরা দুজন মিলে খেলনার বাক্সে প্রবেশ করবে, ভেতরে গিয়ে আমার আসল নাম খুঁজে বার করবে। যদি খুঁজে পাও আমি হার মানব, যদি না পাও তোমরাও আমাদের হয়ে যাবে, খেলনা হয়ে যাবে, আর চিরকাল খেলবে। রফিকুল জানতেন এটা কোনো খেলা না, এটা মৃত্যুর আমন্ত্রণ। কিন্তু ছেলেকে ফেরত পেতে চাইলে ঝুঁকি নিতে হবে। তিনি তাহমিনাকে দেখালেন। তাহমিনার চোখে ভয় নেই, শুধু একটা কান্না, যেটা বছরের পর বছর ধরে চেপে রাখা ছিল। যাই, বললেন তিনি। রফিকুল বাক্সের ভেতর পা দিলেন। তাহমিনা পেছন থেকে হাত ধরলেন, আর বাক্সটা বন্ধ হয়ে গেল। বাক্সের ভেতর ছিল একটা শহর, পুরনো সিলেট, 1978 সালের। কিন্তু সব কিছু উল্টো, আকাশে মাটি, মাটিতে আকাশ, বাড়িগুলো উল্টো দাঁড়িয়ে, ছাদ নিচে, ভিত্তি ওপরে। রাস্তায় খেলনার মানুষ, কাঠের হাঁটু, টিনের মুখ, প্লাস্টিকের চোখ, সবাই একই দিকে তাকিয়ে, মধ্যে জায়গায় একটা বাড়ির দিকে। সেই বাড়িতে উঠলেন রফিকুল আর তাহমিনা। ভেতরে একটা ঘর, মেঝেতে ছড়ানো খেলনা, একটা ছোট্ট বিছানা, আর তার উপর একটা ডায়েরি। তাহমিনা হাত বাড়াতেই ডায়েরি খুলে গেল। শেষ লেখা, 21 মে 1978। মা আজ বলেছে তুই খেলনাদের সাথে কথা বলিস না, ওরা অশুভ। আমি কাঁদলাম। রাতে গুড়ি গুড়ি পুতুল বলল,
আমরা তো তোমার জন্য মরব, তুমি আমাদের জন্য মরবে। আমি বললাম, হ্যাঁ। তারপর ওরা আমাকে গিলে ফেলল। না, গিলল না, ওরা আমাকে ভরে দিল। আমি তাদের ভেতর ঢুকলাম, আর ওরা আমার ভেতর ঢুকল। এখন আমি নই, আমরা আছি। আমার নাম আর রুমা না, আমার নাম খেলনা। কারণ আমি খেলি, আমি খাই, আমি লুকাই, আমি নিজেকে দেখাই না। আমি শুধু খেলনা, যে খেলনা শিশুদের নিয়ে খেলে, খেলনা। তাহমিনা ডায়েরি ফেলে দিলেন। রফিকুল পিছনে ফিরে দেখলেন দরজা নেই, শুধু দেয়ালে লেখা, তোমরা হার মেনেছ, এখন তোমরাও আমাদের। তোমাদের নাম হবে বাবা ঘড়ি, মা পুতুল, খেলবে চিরকাল। বাক্সটা পরদিন সকালে খালি পাওয়া গেল। তাহমিনা আর রফিকুল নেই। তানভীর বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে। ওর হাতে কাঠের ঘড়ি, যেটা রফিকুলের পকেট ঘড়ির মতো দেখতে, আর কোমরে ঝুলছে একটা ছোট্ট পুতুল, যেটা তাহমিনার নাক মুখ মেলে। তানভীর হাত তুলে বলল, খেলা শেষ, এখন নতুন খেলোয়াড় আসুক। বাড়িটা আবার বিক্রি হয়ে গেছে। নতুন মালিক এক যুবক, ঢাকা থেকে। বলেছে শান্ত জায়গা চাই, বাচ্চা হবে, খেলনা কিনব। গত সপ্তাহে তার স্ত্রী একটা কাঠের বাক্স পেয়েছে পুরনো দোকান থেকে। বলেছিল দোকানদার, এই বাক্সটা খুব পুরনো, শোনা যায় এর ভেতর থেকে রাতে শিশুদের হাসি আসে। সে হেসে বলেছিল, ভূত প্রেত আমি বিশ্বাস করি না। কিন্তু গত রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে বলেছে, শুনেছি কে যেন বলল, তুমি আমাদের জন্য অপেক্ষা করছো। আর তাদের পুরনো গাড়ির চাবিটা, যেটা সন্ধ্যায় টেবিলে রেখেছিল, সকালে পাওয়া গেল তাদের বিছানার নিচে একটা প্লাস্টিকের হাতের মুঠোয়। খেলনা কখনো ভোলে না, ওরা অপেক্ষা করে নতুন শিশুর, নতুন খেলোয়াড়ের, নতুন শরীরের। আপনি কি কখনো নিজের পুরনো খেলনা দেখে ভেবেছেন, ওরা কি আমাকে মনে রেখেছে? হয়তো ওরা শুধু মনে রাখেনি, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। পরের বার যখন আপনার ছেলে বা মেয়ে রাতে বলবে, বাবা, মা, আমার খেলনাগুলো কথা বলে, তখন জানবেন খেলা শুরু হয়ে গেছে। আজকের গল্প শেষ, কিন্তু মনে রাখবেন, খেলনার বাক্স যে কোনো সময় খুলে যেতে পারে। আবার দেখা হবে রাতে, অন্ধকারে, যেখানে খেলনাগুলো জেগে ওঠে। হরর বাংলার গল্প শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ পরের গল্পটা আপনার ঘরের কোণে থাকা সেই খেলনাটার গল্প।